আসসালামু আলাইকুম। আজকে শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি দ্বিতীয় চ্যাপ্টার পদার্থের অবস্থা। তো আমাদের যেহেতু আজকে আলোচনার বিষয় পদার্থের অবস্থা নিয়ে, তো আগে আমাদের জানতে হবে যে পদার্থ কাকে বলে। তো আমরা সাধারণত বলতে গেলে যে কোনো একটা যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে আমরা পদার্থ বলি। তার মানে একটা পদার্থের মধ্যে আমরা মনে রাখতে পারি যে পদার্থ আমাদের কাকে বলে, যে পদার্থ হতে হলে আমার কি করতে হবে, এর একটা নির্দিষ্ট ভর থাকতে হবে এবং একটা আয়তন মানে নির্দিষ্ট আয়তন থাকবে, যার কারণে সে কি করবে, জায়গা দখল করবে। জায়গা দখল করবে। তো এই দুইটা জিনিসের সমষ্টি আমরা তাহলে সোজা ভাষায় বলতে পারি যে যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে আমরা পদার্থ বলি। তো এই পদার্থের তিনটি অবস্থা, আমরা সাধারণত তিনটি অবস্থা নিয়ে আলোচনা করব। একটা হলো কি কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয়। ওকে, তাহলে আমাদের যে পদার্থের যে তিনটা অবস্থা কঠিন, তরল এবং বায়বীয়। এখন তো এই পদার্থ বিভিন্ন ধরনের হতে পারে। যে কঠিন পদার্থের মধ্যে এখন আমরা বলতে পারি যে এই পর্যন্ত যে কঠিন পদার্থ বলতে আমরা সাধারণত ধরেন আপনি লবণ, চিনি, ধরেন বরফ, তাহলে আমরা বলতেছি চিনি, লবণ, তারপর বরফ, তারপর ধরেন এই বল বা মার্বেল, এগুলো হচ্ছে আমরা বলতেছি কঠিন পদার্থ। কারণ এগুলো কঠিন পদার্থ হওয়ার কারণ কি, আমরা একটু পরে এগুলো নিয়ে বিস্তারিত প্রত্যেকটা পদার্থ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট আমরা প্রথমে একটু উদাহরণগুলো দেখি। এবার তরল পদার্থ বলতে আমরা যেগুলো সচরাচর দেখি, যেগুলো পানি, তেল, দুধ, কেরোসিন, এগুলো আমরা বলতেছি তরল পদার্থ। এবং গ্যাসীয় পদার্থ বলতে আমরা সাধারণত ধরেন নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এই যে গ্যাস মিশ্রণগুলো আছে এগুলোকে আমরা বলতেছি গ্যাসীয় পদার্থ। তো এখন আমরা যে এই প্রত্যেকটা পদার্থ নিয়ে আমরা এককভাবে আলোচনা করব। প্রথমত আমরা জানব যে কঠিন পদার্থ নিয়ে আলোচনা করি। তাহলে এই স্ট্রাকচারটা থেকে আমরা সহজে বলতে পারি, আমি আবার একটু সামারি করে দিচ্ছি, যে পদার্থ কাকে বলে, যার ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। পদার্থকে তিন ভাগে, পদার্থের অবস্থা হলো তিনটি, কঠিন, তরল এবং বায়বীয়। তো কঠিন পদার্থ বলতে আমরা চিনি, লবণ, বরফ, মার্বেল এগুলো আর কি বুঝি, যেগুলো শক্ত আছে। এই যে আমার হাতের ঢাকনাটা, এটা একটা কঠিন পদার্থ, ঠিক আছে। তো আর তরল পদার্থ বলতে পানি, তেল, দুধ, কেরোসিন এগুলো বলতেছে। আর গ্যাসীয় পদার্থ হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো যে আমাদের মৌলগুলো আছে, পরমাণুগুলো আছে, এগুলোকে আমরা হাইড্রোজেন পদার্থ বলতেছি। তো এখন আমরা এককভাবে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ নিয়ে আলোচনা করি। কঠিন পদার্থ, এখন এই কঠিন পদার্থ ধরেন এরকমের কঠিন পদার্থগুলো, যে কঠিন এই পদার্থগুলোর মধ্যে এক ধরনের শক্তি থাকে, এটাকে আমরা বলতেছি আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। যে শক্তির কারণে একটা পদার্থ একটা অণু আর একটা অণুর সাথে আকর্ষণ একে অপরের সাথে যুক্ত থাকে। যে কঠিন পদার্থের ক্ষেত্রে এরকমের ভাবে অণুগুলো একটা নির্দিষ্ট সাথে লাগানো থাকে, এরকমের ভাবে আন্তঃআণবিক কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি থাকে। তাহলে এরকম হচ্ছে আমাদের কঠিন পদার্থগুলো। কঠিন পদার্থের সাধারণত আন্তঃআণবিক শক্তিগুলো কি থাকে, বেশি থাকে, যার কারণে ওরা একে অপরের সাথে পরস্পর খুব ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে। তাহলে আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কঠিন পদার্থের কি আছে, নির্দিষ্ট ভর আছে। আচ্ছা, কঠিন পদার্থের ভর আছে,
তারপরে বলতে পারি যেহেতু ভর আছে, নির্দিষ্ট আকার থাকবে এবং আয়তন থাকবে, তাহলে এটা ভর আছে, নির্দিষ্ট আকার আছে এবং আয়তন আছে। যেহেতু কঠিন পদার্থ, তো ধরেন আমরা এই ঢাসটাটা তো একটা কঠিন পদার্থ, তো যদি একটা জায়গাতে আমরা রাখি, ওর নির্দিষ্ট একটা ভর আছে এবং এটা একটা শেপ, ওর একটা নির্দিষ্ট আকার আছে, যে চারকোণ আকার, আয়তকার, ও একটা আয়তকার এবং ওর কি একটা আয়তন আছে অবশ্যই। তো এরকমই আমরা বলতেছি যে ভর আছে, আকার আছে এবং আয়তন আছে। তাহলে যে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে, তো কঠিন পদার্থের মধ্যে আমরা বলতেছি যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে। এই আকর্ষণ বলকে আমরা বলতেছি যে আন্ত আকর্ষণ বল। এই ধরনের মধ্যে একটা বল কাজ করে এখানে, এই বলটার নাম হলো আন্ত আকর্ষণ বল। আন্ত আকর্ষণ বল, এই আন্ত আকর্ষণ বলের দ্বারা কি করে কঠিন পদার্থগুলো একে অপরের সাথে যুক্ত থাকে। তো কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ বল, এই কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ বল। আপনারা একটু আগে যে আমি একটা চিত্র, মানে কাল্পনিক চিত্রের মধ্যে কল্পনা করে দেখলাম যে এগুলো একত্রে কি থাকে, যুক্ত থাকে খুব ঘনিষ্ঠভাবে। আর কি, তো এই জন্য আমরা বলতে পারি যে ওর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে কি থাকে, সবচেয়ে বেশি থাকে। এই কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। এই কারণে কঠিন পদার্থের কণাগুলো কি করে, যেহেতু ওর ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি, এই জন্য ওরা খুব কাছাকাছি অবস্থান করে। একটা অণু থেকে আরেকটা অণুর ডিস্টেন্সটা খুবই স্বল্প থাকে, একদম নিম্নমানের। এবং এই কঠিন পদার্থের উপরে যদি আমরা চাপ প্রয়োগ করি, কঠিন পদার্থের উপরে তাপ চাপ প্রয়োগ করলে এগুলোর প্রসারণ, মানে প্রসারণটা খুব স্বল্প হয়। এখন আমরা যদি ধরেন একটা লোহার পাত নিলাম, এটা এই পরিমাণে একটা লোহার পাত নিলাম, তো এইখানে আমরা যদি ওর উপরে ধরেন তাপ প্রয়োগ করলাম, ওর উপরে আমরা তাপ দিলাম, হ্যাঁ, তাপ দিলে দেখা যায় যে এটা একটা সময় তাপের কারণে, তাপ দেওয়ার পরে এটার উপরে আমরা চাপ প্রয়োগ করলাম, একটা চাপ প্রয়োগ করলাম, এখানে চাপ প্রয়োগ করার পরে দেখা যাবে অথবা ও এতটুকু ছিল আগে, এখন এতটুকু হয়েছে, তার মানে এতটুকু বৃদ্ধি পাইছে, তার মানে অল্প। তার মানে আমরা বলতে পারি যে কঠিন পদার্থের উপরে কি করে, তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থ খুব সামান্য পরিমাণ কি হয়, বৃদ্ধি পায়। এটা একটা নির্দিষ্ট ভর আছে এবং নির্দিষ্ট আয়তন আছে। এখন তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, কারণ তরল পদার্থ এরকম যে আপনি যে ধরেন আপনি একটা মগ, এই মগের মধ্যে তরল পদার্থ রাখলে দেখা যাবে এই মগের আকারটাই ধারণ করবে। তার মানে আমরা বলতে পারি যে সকল পদার্থের নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট আয়তন আছে তাদেরকে তরল পদার্থ বলে। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করে। এছাড়াও এই তরল পদার্থের অণুগুলো কঠিন পদার্থের, যে আমরা কঠিন পদার্থ নিয়ে আলোচনা করব, তরল পদার্থের অণুগুলো কঠিন পদার্থের, মানে তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থের চেয়ে কম আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে, যার ফলে এই তরল পদার্থের অণুগুলো, যার ফলে তরল পদার্থের অণুগুলো কঠিন পদার্থের মতো অতটা ঘনিষ্ঠ অবস্থায় থাকে না, একটু দূরে দূরে থাকে, একটু দূরে দূরে থাকে। তাহলে এই যে এটা দেখা যায় যে কঠিন পদার্থের চেয়ে তরল পদার্থের অণুগুলো অন্ততপক্ষে একটু দূরে দূরে থাকে। এই দূরে দূরে থাকার কারণে এদের মধ্যে কম আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে, এটার মধ্যে কম আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। তারপর এই পদার্থকে, মানে তরল পদার্থকে যদি আপনি চাপ প্রয়োগ করেন, ঠিক আছে, তরল পদার্থকে যদি আপনি চাপ প্রয়োগ করেন তাহলে লেগে এদের আয়তন হ্রাস পায়, আয়তন হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি যে তরল পদার্থের মধ্যে যদি আপনি চাপ প্রয়োগ করেন তাহলে কি হবে, ওর আয়তন হ্রাস পাবে। কিন্তু যদি আপনি এই তরল পদার্থকে তাপ প্রয়োগ করেন, ঠিক আছে, তরল পদার্থকে যদি আপনি তাপ প্রয়োগ করেন তাহলে এর আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে। তো এই পদার্থের মনে করেন আপনার এটা যে পরিমাণ আয়তন বৃদ্ধি পায়, এই আয়তন বৃদ্ধিটা সাধারণত কঠিন পদার্থের চেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পায়। ধরেন আপনি একটা কঠিন পদার্থ ধরেন এখান থেকে এই পর্যন্ত যদি এতটুকু বৃদ্ধি পায়, কিন্তু তরলের ক্ষেত্রে এই সেম পদার্থটা আরেকটু বেশি বৃদ্ধি পাবে, মানে এটা তরলের চেয়ে, কঠিনের চেয়ে তরল পদার্থের আয়তনটা বেশি বৃদ্ধি পায়।
তাহলে আমরা আবার একটু সামারি দিয়ে বলতে পারি যে তরল পদার্থ কাকে বলে? যার নির্দিষ্ট ভর এবং আয়তন আছে তাকে তরল পদার্থ বলে। তরল পদার্থের আকার নেই, নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু ওই তরল পদার্থ যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। ঠিক আছে, এবার চাপ প্রয়োগে তরল পদার্থ কি করে? চাপ প্রয়োগে তরল পদার্থের আয়তনটা হ্রাস পায়, কিন্তু তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। ওকে, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। তো বায়বীয় পদার্থ কাকে বলে? বায়বীয় পদার্থ আমরা যার শুধু ভর আছে কিন্তু আকার আয়তন কিছু থাকে না, তাকে আমরা বায়বীয় পদার্থ বলি। কারণ বায়বীয় পদার্থগুলো এরকমের হয় যে এর কণাগুলো খুব দ্রুত মানে অনেক দূরে দূরে এরকমের দূরে অবস্থান করে, মানে একটা থেকে আরেকটার দূরত্ব অনেক, একটা কণা থেকে আরেকটা কণার দূরত্ব অনেক। ঠিক আছে, তাহলে যে সকল পদার্থের ভর আছে কিন্তু আকার ও আয়তন নেই, নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই, তাকে আমরা বায়বীয় বা গ্যাসীয় পদার্থ বলতেছি। ঠিক আছে, বায়বীয় বা গ্যাসীয় পদার্থ বলতেছি। এখন তাহলে আমরা এখানে লিখতে পারি যে বায়বীয় পদার্থের শুধু ভর আছে কিন্তু আকার আয়তন এই দুইটার একটাও কি নাই, এই দুইটার একটাও নাই, শুধু ভর আছে। এখন এই বায়বীয় পদার্থগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম থাকে। আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম থাকার কারণে, মানে একটা পরমাণু অণু থেকে আরেকটা অণু খুবই দূরে অবস্থান করার কারণে তাদের মধ্যে আন্তঃআণবিক বলটা অনেক কম থাকে, যার ফলে এই বায়বীয় পদার্থটা কঠিন এবং তরল এই দুই পদার্থের চেয়ে, মানে এদের মধ্যে আন্তঃআণবিক বলটা খুবই কম থাকে। ওই দুইটা তরল বা কঠিন পদার্থের চেয়ে গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক বলটা কি অনেক কম থাকে। এবং চাপ প্রয়োগ করলে এর আয়তন কমে যায়, আর যদি আমরা তাপ প্রয়োগ করি, ঠিক আছে, এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে আয়তন বাড়ে। লিখে দিই, এটা আয়তন বাড়ে। তাহলে আমরা বলতে পারি যে বায়বীয় পদার্থগুলো, যেমন এটা ভালো আপনি বুঝবেন যে বায়বীয় পদার্থগুলো আন্তঃআণবিক। দেখেন আপনি এই বায়বীয় পদার্থটা যখন দেখবেন আপনার আম্মা যখন ভাত রান্না করে তখন কিন্তু পানি তরল থাকে, কিন্তু ওরে যখন আমরা তাপ দিতে থাকি তখন কি করে, এক সময় এই পানিগুলো বাষ্পকারে চলে যায়। তো এরকমই কিন্তু এর একটা অণু আরেকটা অণু থেকে কিন্তু অনেক দূরে অবস্থান করে। ঠিক আছে, এই জন্য এগুলো বায়বীয় পদার্থের কি করে, যখন তাপ প্রয়োগ করে তখন এর আয়তনটা বাইরে যায়, এর আয়তনটা অনেক বিস্তৃতি নিয়ে এটা উঠতে থাকে। ঠিক আছে, আর এটা হলো গিয়া যে একটা বস্তুর মধ্যে আপনি এই গ্যাসীয় পদার্থটা ধরেন আমরা একটা মগে বা একটা সিলিন্ডার রাখলাম, তো ধরেন আমরা এই আকারের একটা সিলিন্ডারের মধ্যে রাখলাম। হ্যাঁ, ওর ভিতরে যখন আমরা এগুলো করবো কি এটা সম্পূর্ণ জায়গাটা দখল করে নিবে। ঠিক আছে, এটা হলো কি আপনার বায়বীয় পদার্থ। ওকে, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সামনে আবার আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।